আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মূলত এনএচএস সাইক্লো ম্যারাথন রিভিশন এবং ফাইনাল মডেলস প্রোগ্রামের যে প্রথম বিষয়ভিত্তিক পরীক্ষা বিজ্ঞান এবং নৈতিকতার বিষয়ের প্রিপারেশনটি কিভাবে গোছানো যায় সেই বিষয় নিয়ে মূলত কথা বলবো। তো চলুন এই বিষয় নিয়ে একটু কথা বলি। তো বেসিক্যালি আপনারা সবাই অবগত আছেন যে আজকে এই 16 তারিখ রাত হতে এনএচএস সাইক্লো ম্যারাথন রিভিশন এবং ফাইনাল মডেলস প্রোগ্রামের যে দ্বিতীয় কার্যক্রম সেটি শুরু হচ্ছে। বেসিক্যালি এটি মূলত 47তম বিসিএস এর যে চলমান বুলেট ব্যাচ রয়েছে আমার তাদেরই আসলে প্রোগ্রাম। তবে এই প্রোগ্রামে বাইরের থেকেও বেশ কিছু ভাই বোন ভর্তি হয়ে তাদের সাথে ফাইনাল রিভিশন এবং মডেল টেস্ট প্রোগ্রাম এ অংশীদার হতে পারবে, অর্থাৎ তাদের সাথে দিতে পারবে। ইতোমধ্যে বেশ কিছু ভাই বোন ভর্তি হয়ে গেছেন এবং যাদের যাদের ইচ্ছে আছে তারা চাইলেও এখনো অ্যাডমিট হতে পারবেন, ঠিক আছে। কারণ আজকে রাতে যেহেতু ভিডিও দিচ্ছি, অর্থাৎ পড়া কিন্তু শুরু হবে 17 তারিখ হতে। বেসিক্যালি আসলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে বিজ্ঞান এবং নৈতিকতা থেকে দুটি ভিডিও দিব। যেমন আজকে এই যে ভিডিওটা সেটা হচ্ছে বিজ্ঞানের উপর হচ্ছে, নৈতিকতার উপর একটি ভিডিও গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো বেসিক্যালি এই দুটি ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে বিজ্ঞান এবং নৈতিকতা আমাদের কতটুকু কিভাবে পড়তে হবে। তো 16 তারিখ রাতে আমি কি করছি, এই যে 16 তারিখে যে 17 থেকে 20 তারিখ অবধি বাসায় কিভাবে পড়াশোনা করবেন তার জন্য দুটি পড়া গোছানো ভিডিও 16 তারিখ রাতে দেওয়া হবে, যেমনটাই যে আজকে রাতে দেওয়া হচ্ছে। এবং 17 থেকে 20 তারিখ অবধি এই দুটি ভিডিওর নির্দেশনা অনুযায়ী 17, 18, 19, 20 এই 4 দিন খুব ভালো মতো পড়াশোনা করবেন। তারপর 21 তারিখে গিয়ে একটা সাবজেক্ট টেস্ট দিবেন বিজ্ঞান এবং নৈতিকতার উপর, যেখানে বিজ্ঞান থেকে 80 নম্বর, নৈতিকতা থেকে 20 নম্বর, টোটাল 100 নম্বরের কোশ্চেন হবে। আর আমি যদি একটু ছোট্টখাটো করে নিয়ম করে বলে দিই, মানে কি কি পড়বেন সেটা একটু পরে আমি বলছি। তবে তার আগে পার্ট সি, পার্ট ডি, পার্ট এ প্রত্যেকটা সেকশনের মানে পিডিএফ, দাগানো পিডিএফ আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, একদম কমপ্লিট করে দেওয়া হয়েছে কি কি পড়বেন না পড়বেন। এখন আমি হয়তো বলবো যে কোন কোন জায়গা গুরুত্ব দিবেন, কোন কোন গুরুত্ব দিবেন, সেটা আমি হয়তো এখন ভালো মতো বলবো। তবে এর দাগানো পিডিএফ সম্পূর্ণভাবে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে বাস্তব সংখ্যা, লসাগু হসাগু থেকে যে আপনার ডেইলি যে একটু একটু করে ম্যাথ প্র্যাকটিস করবেন, এই যে 15টা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করতে হবে, কোন 15টা গুরুত্বপূর্ণ অঙ্ক সেটাও কিন্তু পিডিএফে স্টার মার্ক করে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের অবশ্যই বিজ্ঞান এবং নৈতিকতা তো মেইন পরীক্ষা। তবে এর সাথে সাথে আমরা যখন বিজ্ঞান নৈতিকতা ডেইলি পড়াশোনা করতে থাকবো, তখন আমরা ফাঁকে ফাঁকে কিন্তু এই গণিত আর বুলেট টপিকগুলো অবশ্যই পড়তে থাকবো। হ্যাঁ, এগুলো কিন্তু পড়তেই হবে। রাতে ঘুমানোর আগে অবশ্যই এই জায়গাগুলো পড়ে ঘুমাবেন। লাস্ট 2-3 মাস একটু কষ্ট করতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, কারণ এখন হচ্ছে দেখা গেল যে প্রচুর কষ্ট করে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা অর্জনের চেষ্টা করতে হবে। এই কারণে আপনাদের কিন্তু বেশ কিছু চাপের মধ্যে রাখা হবে। সো আপনারা চেষ্টা করবেন যে বিজ্ঞান নৈতিকতা যদি ধরেন ডেলি 6 ঘন্টা পড়েন, 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টা এটা পড়েন, আর হয়তো দেখা গেলো যে এই দুইটা মিলে 2 ঘন্টা সময় দিলেন, বা এই দুইটাকে 1 ঘন্টা সময় রেখে এটা 5 ঘন্টা সময় দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা পড়তে হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমি এই যে এখন পড়াশোনা ভিডিও দিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে কি পড়াশোনা করবেন। 17, 18, 19, 20 সুন্দর মতো পড়াগুলো গোছাবেন ভালো মতো, আমি যেভাবে এখন বলবো। যাদের বিশেষ করে জব করে কিংবা বিভিন্ন কারণে পড়া কম হয়, তারা অন্তত ভিডিও নির্দেশনা অনুযায়ী পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, আর 21 তারিখে একটা সাবজেক্ট টেস্ট দিবেন। এবং এই 21 তারিখের আগে আপনাদের কিন্তু হোম টেস্ট নেওয়া হবে। হোম টেস্ট বলতে গেলে হোম টেস্টের কোশ্চেন ইতিমধ্যে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যে কাজটা করবেন, এই 4 দিনে পড়া পরে 20 তারিখ রাতে নিজেরা হোম টেস্ট দিতে পারবেন। আমি হোম টেস্টের কোশ্চেন আপনাদের দিয়ে দিয়েছি, গণিতের কোশ্চেনও দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো ওগুলো কি করবেন, 20 তারিখের রাতে দরকার হলে নিজেরা একটু পরীক্ষা দিয়ে সলিউশন পোস্ট আমি আপলোড করে রেখেছি, সেগুলো দিয়ে নিজেরা বুঝবেন যে আমার 21 তারিখ মেন পরীক্ষা দেওয়ার আগে কি কি ল্যাকিং আছে। তো আপনি কি করবেন, সেই হোম টেস্টগুলো দিয়ে 21 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত সেই যেই পরীক্ষাগুলো দিয়ে যেটা ভুল করেছেন সেটা একটু বুঝে সেগুলো একটু রিভিশন দিলেন, এবং 21 তারিখে মেইন পরীক্ষাটা ভালো মতো অ্যাটেন্ড করলেন। এবং এই পরীক্ষাটি হবে বেসিক্যালি রাত 10:30টায়। তবে এটা 1 ঘন্টা ব্যাপী পরীক্ষাটা নেওয়া হবে, বা 50 মিনিট ব্যাপী, 50 মিনিটে 100টা এমসিকিউ, 100 মার্কসের এক্সাম হবে। নিয়ম অনুযায়ী 1 ঘন্টা, তবে হয়তো সম্ভবত 50 মিনিটের বেশি দেওয়া হবে না, কারণ অনলাইন এক্সাম এবং স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে একদম সুন্দর মতো 50 মিনিটে এক্সামটা নেওয়া হবে। আচ্ছা, তো এক্সাম টাইম নিয়ে গ্রুপে বলে দেওয়া হবে। এক্সাম টাইম হচ্ছে বেসিক্যালি 10:30 থেকে 11:20 অথবা 9টা থেকে 9:50। তো এখন এর বাইরেও যাদের সমস্যা থাকবে তারা আমাকে জানালে আমি তাদের ওভাবে ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ইনিশিয়াল কথাবার্তা যে এখানে আসলে কিভাবে কি পরিচালনা হবে। এবং যেহেতু এটা ওএমআর বেসড পরীক্ষা, ওএমআর এর বৃত্ত ভরাট করে প্রিন্টেড কোশ্চেন দেওয়া হবে, সেই ওএমআর এর বৃত্ত ভরাট করে ওএমআর এর পিক তুলে আপনাদের কি করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানোর পর পরের দিন হচ্ছে খাতা দেখার কৌশল বলে টলে দিয়ে এবং মেরিট লিস্ট প্রকাশ করা হবে 23 তারিখে সম্ভবত, ঠিক আছে। সো একদম কিভাবে কি সম্পূর্ণ একদম ভালো মতো পরিচালনা হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা
দেখবো যে কিভাবে পড়া গুছাবেন, ঠিক আছে। ওকে, তো আমি ফার্স্টে বিজ্ঞানের টপিকগুলো বলছি। বিজ্ঞানটা আপনারা কিভাবে গোছাবেন আমি মোটামুটি নিয়ম তো বলে দিয়েছি, এখন বিজ্ঞান কিভাবে গোছাবেন সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথম হচ্ছে আলো থেকে। আমি একদম দেখা গেল যে এখানে যে টপিকগুলো ছিল, মানে এখানে টপিকগুলো সব একসাথ করে বলে দিচ্ছি, পুরা বিজ্ঞানটা, ঠিক আছে, পুরা বিজ্ঞানটা আমি বলে দিচ্ছি। আলো থেকে কি পড়বেন, আলো থেকে বেসিক্যালি এই আলোকবর্ষের জায়গা, এই যে বিশেষ করে এক পারসেক এক আলোকবর্ষের ব্যাপারটা কত, এবং হচ্ছে এই যে কোন তত্ত্ব কে দিয়েছেন, এই জিনিসটা একটু পড়বেন, ঠিক আছে, এই জায়গাটা। আমি যদি মোটা দাগে বলি, এই জায়গাটা একটু ভালো মতো গুরুত্ব দিবেন। তারপর হচ্ছে বেসিক্যালি কোয়ান্টাম তত্ত্বের জায়গাটা ইম্পর্টেন্ট, কোয়ান্টাম তত্ত্বের ব্যাপারটা একটু পড়বেন। আচ্ছা, তারপর হচ্ছে কি করতে হবে এটা দেখতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম, এই জায়গাটা ভালো মতো পড়বেন, ঠিক আছে, এই জায়গাটা ভালো মতো দেখবেন। এবং হচ্ছে এখান থেকে এক্স রে এবং গামা রশ্মি নিয়ে যে তথ্যগুলো আছে সেগুলো একটু ভালো মতো পড়ার চেষ্টা করবেন। আর তারপর হচ্ছে এই 7টি রঙের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পরিসর, বা কোনটাকে মধ্যরশ্মি বলা হয়, কোন জায়গাটাকে বিক্ষেপণ, কোন আলোর বিক্ষেপণ কম, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এই 3টা তথ্য এবং এই ছকটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন যাদের সময় থাকবে তারা কিন্তু হাইলাইটার সবগুলোই পড়বেন, বাট যাদের সময় কম থাকবে তারা অ্যাটলিস্ট যে জায়গাগুলোকে আমি মার্ক করে দিচ্ছি সেই জায়গাগুলো ভালো মতো পড়ার চেষ্টা করেন। আচ্ছা, দর্পণ থেকে সহজ কথায় হচ্ছে সমতল দর্পণের ব্যবহার, এরপর দেন হচ্ছে এই অবতল দর্পণের ব্যবহার, উত্তল দর্পণের ব্যবহার, খালি ব্যবহার পড়বেন, মানে কোথায় কি ব্যবহৃত হয়, যেমন আসতে পারে চশমা এবং দাঁতের চিকিৎসায় কি ব্যবহৃত হয়, কোন দর্পণ ব্যবহৃত হয়, তখন বলতে হবে অবতল দর্পণ। আচ্ছা, তারপর হচ্ছে এই প্রয়োগটা যদিও এখনকার সময় অনুযায়ী খুবই লেস ইম্পর্টেন্ট টপিক, তাও একবার রিডিং দিবেন, বিশেষ করে টিক চিহ্ন মারাগুলো, হ্যাঁ, এই যে টিক চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো একটু গুরুত্ব দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বেসিক্যালি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জায়গাটা একটু গুরুত্ব দিবেন, অপটিক্যাল ফাইবারের জায়গাটা গুরুত্ব দিবেন। তারপর হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই জায়গাটা একটু দেখতে পারেন, তবে রিসেন্ট সময় অনুযায়ী একটু ইম্পর্টেন্সটা কম, এবং প্রাইমারি রংধনু, সেকেন্ডারি রংধনু, এই জায়গাটা একটু গুরুত্ব দিবেন। তারপর হচ্ছে বেসিক্যালি উত্তোলেন্স অবতোলেন্সের ব্যবহারটা পড়বেন, হ্যাঁ, ব্যবহারটা জাস্ট। আর সরল অনুবীক্ষণ, জটিল অনুবীক্ষণ যন্ত্রে ওই যে প্রতিবিম্বগুলো কিভাবে গঠিত হয়, হ্যাঁ, বিম্বগুলো কিভাবে গঠিত হয়, সোজা নাকি অবাস্তব, বাস্তব, এই ব্যাপারগুলো একটু দেখবেন। এরপর এই তথ্য স্টামার করা আছে, এই তথ্যগুলো একটু ভালো মতো দেখবেন, তাহলেই হবে। আর রেটিনা কেমন প্রতিবিম্ব গঠিত হয় সেটাও একটু দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর তেমন কিছু না, আর বিগত বছরের কোশ্চেন, সো এই জায়গাগুলো আলো থেকে খুব ভালো মতো সলভ করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি একটু বলি, তারপর হচ্ছে এই যে বৈজ্ঞানিক যন্ত্র এবং তার ব্যবহার, এখান থেকে কিভাবে কি পড়বেন, এখানে যেগুলো রাইট চিহ্ন দেওয়া আছে সেগুলোই পড়বেন একদম। এটা হচ্ছে না, এটা হচ্ছে আর কম দিচ্ছি না, রাইট চিহ্ন যেগুলো দেওয়া আছে সেই রাইট চিহ্নগুলোই পড়বেন, ঠিক আছে, রাইট চিহ্নগুলো খুব ভালো মতো পড়বেন, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসবো হচ্ছে আলো, বললাম খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এরপর দেন হচ্ছে আমরা আসি হচ্ছে চৌম্বকত্ব খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, 1 মার্কসের মতো কোশ্চেন আসে। এখান থেকে আমরা যে কাজটা করবো, অস্থায়ী চুম্বকের ব্যবহার, সংকর চুম্বকের ব্যবহার, এবং হচ্ছে বেসিক্যালি স্থায়ী চুম্বকের ব্যবহার পড়বো। প্রথমত 3টা চুম্বকের ব্যবহার এবং ডায়া, প্যারা, ফেরো, এই 3টা চুম্বক পদার্থের উদাহরণগুলো একটু ভালো মতো পড়বো, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে 20 বিন্দু এইটি দেখতে পারলেন যে নিকেল এবং লোহার 20 তাপমাত্রা কত, এবং চৌম্বক ফ্লাক্সের একক কি সেটা একটু দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তো আর হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশের হচ্ছে এই যে মাইকেল ফ্যারাডের নামটা একটু ভালো মতো দেখলেন, আর চৌম্বক আবেশের একটা এসআই একক যেটা আছে সেটা একটু দেখলেন, তাহলেই হবে। তারপর বিগত কোশ্চেন সলভ করলেন, ঠিক আছে। ওকে, চৌম্বকত্ব থেকে এভাবে। আর এই তড়িৎ থেকে এখান থেকে জাস্ট হচ্ছে বিশেষ করে অর্ধপরিবাহী জায়গাটা খুবই গুরুত্ব দিয়ে দেখবেন, বিশেষ করে যে তাপ বাড়লে রোধ বাড়ে নাকি কমে, বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে নাকি কমে, এই 3টা তথ্য, এইটা এবং এখানেরও ঠিক সেম, এগুলো একটু দেখবেন। তবে বিশেষ করে অর্ধপরিবাহী জায়গাটা একটু ভালো মতো পড়বেন, অর্ধপরিবাহীর উদাহরণগুলো ভালো মতো জানবেন, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে তড়িৎ ক্ষমতার জায়গাটাও একটু দেখেন, হ্যাঁ, তড়িৎ ক্ষমতার জায়গাটাও একটু দেখবেন, তাহলে হবে। এবং হচ্ছে এখানে যে বিভবের যে ব্যাপারটা, বিভবের তথ্যগুলো যেগুলো এখানে হাইলাইট করা আছে সেগুলো একটু ভালো মতো পড়বেন। এবং রোধের ব্যাপারটা হচ্ছে এখানে এই যে বিশেষ করে এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। এই যে একটা আদর্শ তড়িৎ অভ্যন্তরীণ রোধ কত, একটা আদর্শ ভোল্টেজের অভ্যন্তরীণ রোধ কেমন হয়, শূন্য নাকি অসীম, এই ব্যাপারগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো একটু দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে তারপর হচ্ছে আমাদের শক্তির উৎস এবং তার প্রয়োগ। আমি পুরো বিজ্ঞানটাই বলে দিচ্ছি, হ্যাঁ, পুরো বিজ্ঞান থেকে কি কি দেখবেন সুন্দর মতো বলে দিচ্ছি, এগুলো করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বেসিক্যালি এখানে অনবায়নযোগ্য নবায়নযোগ্য শক্তির উৎসের ব্যাপারগুলো একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে, উৎসগুলো ভালো মতো দেখবেন। এবং জলবিদ্যুৎ এবং সৌরশক্তি, তবে বিশেষ করে জলবিদ্যুৎ আপনি যদি একটু করতে চান, অনবায়নযোগ্য শক্তির উৎস, নবায়নযোগ্য শক্তির উৎস এবং জলবিদ্যুৎ, এই 3টা জায়গা ভালো মতো দেখবেন। জলবিদ্যুতে কোন শক্তি কাজে লাগানো হয়, বিভব শক্তি কাজে লাগানো হয়, এই
ব্যাপারটা একটু আসার মতো, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ফিউশন এবং ফিশন সম্পর্কে আইডিয়া নেবেন, এই দুইটা তথ্য ভালো মতো দেখবেন এবং এখান থেকে এই যে কয়লার জ্বালানি ক্রমটা একটু দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাসের যে পরিমাণগুলো, বিশেষ করে মিথেন, ইথেন, প্রোপেন, এগুলো একটু দেখলেই হবে, ঠিক আছে। মিথেন ইথেনই একটু বেশি ইম্পর্টেন্ট, মিথেনের পরিমাণটাই বেশি ইম্পর্টেন্ট, এটা একটু দেখবেন, ঠিক আছে। তারপর আপেক্ষিকতাবাদ এবং হিগস বোসন কণা, এই জায়গাটা একটু রিডিং দিবেন, যেটা এখানে হাইলাইট করা আছে, ঠিক আছে। ঈশ্বর কণিকা বা হিগস বোসন কণা একটু বেশি ইম্পর্টেন্ট, আপেক্ষিকতাবাদ এটাও একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলে দিই, তারপর হচ্ছে আমরা অন্যগুলো দেখব। তারপর হচ্ছে হ্যাঁ, ধাতব পদার্থ থেকে কি দেখবেন, ধাতব পদার্থ থেকে এই যে ভূতর্কের উপাদান, এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন। শিখা পরীক্ষায় কোনটি কোন বর্ণ প্রদর্শন করে মৌলগুলো, সেটা একটু দেখবেন। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনগুলো হয়, কার্বন বিজারণের মাধ্যমে কোন মৌলগুলো হয়, এই দুইটা জায়গা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই যে ব্লিচিং পাউডার, কুইকলাইম, কলিচুন, এর ব্যবহারগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং শামুক বা ঝিনুকের যে ঘোষা, এই জায়গাগুলো একটু গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, তারপর হচ্ছে উপধাতু অপধাতুর নাম খুবই ইম্পর্টেন্ট, এবং এই সিলভার রূপা থেকে এই দুইটা তথ্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর মুদ্রা ধাতুর নাম দেখলেন, হ্যাঁ। তারপর হচ্ছে ড্রাই সেলের ব্যাপারটা, এই যে দুইটা তথ্য, এই যে স্টার মার্ক করা আছে, এই দুইটা তথ্য ভালো মতো দেখবেন, হ্যাঁ। তারপর হচ্ছে এখান থেকে বেসিক্যালি গ্যালভানাইজিং, ইলেকট্রোপ্লেটিং, এই দুইটা জায়গায় একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন, এবং হচ্ছে এখানে যে তিনটা তথ্য স্টার মার্ক করা আছে সেগুলো দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তো তারপর হচ্ছে বেসিক্যালি এখান থেকে এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন, বিশেষ করে মরিচাবিহীন ইস্পাত, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। আচ্ছা, এই তথ্যগুলো রাখবেন। আর হচ্ছে আর তেমন কিছু না। তারপর হচ্ছে এটা একটু দেখবেন যে কোন আয়রনের পার্সেন্টেজটা কত, মানে কতটুকু কার্বন থাকে, যেমন পিগ আয়রনে কতটুকু কার্বন থাকে, ইস্পাতে কতটুকু কার্বন থাকে, হ্যাঁ, পেটালোভাতে কতটুকু কার্বন থাকে, কার্বনের পরিমাণগুলো ভালো মতো দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে অধাতব পদার্থ, এর মধ্যে হচ্ছে এই যে রাজ অম্লের জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে নাইট্রিক অ্যাসিড, N2O, এই তিনটা তথ্য একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন, তাহলেই হবে। তারপর হচ্ছে বেসিক্যালি কাচের জায়গাটা দেখবেন, কাচের প্রধান উপাদান, গৌণ উপাদান কোনটা, সেটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। আর এগুলো একটু দেখতে পারেন, তবে কম ইম্পর্টেন্ট, তবে কাচের জায়গাটা একটু বেশি ইম্পর্টেন্ট, কাচের প্রধান উপাদান এবং গৌণ উপাদান নাম একটু ভালো মতো দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে কার্বনের বহুমুখী ব্যবহার, এখান থেকে হিরো গ্রাফাইটের ব্যাপারটা একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন, তাহলেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের অ্যাসিড, ক্ষার, লবণ, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে লুইস মতবাদ অনুযায়ী অ্যাসিড কোনটা, ক্ষার কোনটা একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। এখানে তিনটা মতবাদ আছে, এর মধ্যে এত কঠিন প্রশ্ন দিবে না, হয়তো যদি এটা আসে তাহলে লুইস মতবাদ অনুযায়ী অ্যাসিড এবং ক্ষার যে ব্যাপারটা একটু ভালো মতো দেখবেন। আর হচ্ছে শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের নামগুলো দেখবেন, তাহলেই হবে। আর এখান থেকে কোন অ্যাসিড কোন ফলে থাকে সেটা একটু দেখলেন। তারপর হচ্ছে সালফিউরিক, নাইট্রিক, হাইড্রোক্লোরিক আর ইথানোইক অ্যাসিড, এই কয়েকটা অ্যাসিডের ব্যবহারগুলো দেখেন, যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো পড়বেন। পাকস্থলীর এটা একটু দেখতে পারেন, ঠিক আছে, এটা একটু দেখতে পারেন। টিক চিহ্ন, এই টিক চিহ্ন ব্যবহারগুলো ভালো মতো, এই গাড়ির ব্যাটারি, আইপিএস, এগুলো আসলে অতটা বেশি গুরুত্বপূর্ণ না। সো এই যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস, হ্যাঁ। সো রাজ অম্লের জায়গাটা, এই যে যেগুলো একটু দাগানো আছে সেটা একটু পড়লেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এই জায়গাটা একটু দেখলেন ভালো মতো। আর পিএইচ এর মানগুলো অতটা, জাস্ট এখানে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো একটু দেখলেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এই জায়গাটা, এখানে বিশেষ করে যেগুলো লাল কালি দিয়ে স্টার মার্ক দাগানো আছে সেগুলো একটু ভালো মতো দেখবেন, এবং হচ্ছে লবণ থেকে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই তথ্যটা ইম্পর্টেন্টটা, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দেখতে হবে বেসিক্যালি অ্যাসিড বৃষ্টি নেপথ্যে কোন কোন গ্যাস লাগে, এবং গ্রিন হাউস গ্যাসের জন্য কোন কোন গ্যাস দেয়, এগুলো একটু ভালো মতো দেখবেন। এই যে অ্যাসিড বৃষ্টির জন্য এখানে গ্যাসগুলোর নাম দেওয়া আছে। আচ্ছা, স্থায়ী অস্থায়ী ক্ষরতা ব্যাপারটা এক লাইন করে পড়বেন, তাহলেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে বিওডি, সিওডির মান, মানে বিওডির প্রকৃত পরিসর কত, সিওডির প্রকৃত পরিসর কত, ডিওর প্রকৃত পরিসর কত, এগুলো একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। তার মানে সিওডি, বিওডি এবং ডিও, ডিজলভ অক্সিজেন, এবার হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এরপর হচ্ছে দেন কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই তিনটার মান দেখবেন, আদর্শ মান কত সেটা দেখার চেষ্টা করবেন। আচ্ছা, তো সাবান থেকে এই জায়গাটা, এই প্রথমটুক একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা অতটা না, গুরুত্বপূর্ণ না। আচ্ছা, তারপর হচ্ছে জারক বিজারক পদার্থের এক্সাম্পল, মাঝে মধ্যে পরীক্ষা আসে নিচে কোনটি জারক পদার্থ, নিচে কোনটি বিজারক পদার্থ। সো এখানে এগুলো যেগুলো একটু এই যে নিচে লাল কালি দিয়ে মার্ক করা আছে সেগুলো জারক বিজারক পদার্থগুলো একটু দেখবেন। আর জারক বিজারক উভয় হিসেবে কাজ করে কোনগুলো, এই যে এখানে লেখা আছে নামগুলো, সেগুলো দেখবেন, কারণ আসতে পারে প্রশ্ন যে নিচে কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, হ্যাঁ। সো এটাও খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ওকে, তারপর হচ্ছে
তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি এখানে বংশগতি জেনেটিক্সের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই দুইটা তথ্য একটু দেখবেন, এবং হচ্ছে এখান থেকে ক্রোমোজোম থেকে যেগুলো এই যে লাল কালি দিয়ে মার্ক করা আছে সে লাল কালি দিয়ে মার্ক করা যুক্ত তথ্যগুলো ভালো মতো দেখবেন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এটা দেখার দরকার নেই, এগুলা এই যে জাস্ট লাল কালি দিয়ে মার্ক করা তথ্যগুলো পড়েন, এবং হচ্ছে ডিএনএর এই যে লাল কালি দিয়ে যেগুলো করা আছে আলাদা করা আছে সেগুলো একটু ভালো মতো দেখবেন। ঠিক তেমনি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মেইন থিমটা একটু দেখবেন, এবং এই যে জেনে রাখুন এই যে প্রকট জিন প্রচ্ছন্ন জিনের জায়গাটা একটু ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে বেসিক্যালি বায়োটেকনোলজির হচ্ছে এই তিনটা তথ্য খুব ভালো মতো চেষ্টা করবেন দেখার জন্য, ঠিক আছে। এরপর কে বায়োটেকনোলজি শব্দটি ইউজ করেছেন, এই বায়োটেকনোলজির জায়গাটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। ওকে, আর জেনেটিক অর্ডারের মূল তথ্য কি এবং জেনেটিক অর্ডার আবিষ্কারক একটু দেখতে পারেন, ঠিক আছে। আনকমন প্রশ্ন হলে হতে পারে এই ধরনের বিজ্ঞানী সংশ্লিষ্ট কোশ্চেন, বা বায়োটেকনোলজি জায়গাটা যে কার্ল এরিকি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, হ্যাঁ, এই সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের যেই ব্যাপারগুলো এইটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। এবং ইন্টারফেরনের জায়গা জিনোম এবং বাংলাদেশের বিজ্ঞানী যে ডক্টর মাকসুদুল আলমের ব্যাপারটা এটা মানে একটু ইম্পর্টেন্ট, এই যে এই জায়গাটা একটু ভালো মতো দেখলেন, এটা 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 ওকে। তারপর হচ্ছে বেসিক্যালি আমরা জানি ভাইরাস ব্যাকটেরিয়া খুবই ইম্পর্টেন্ট জায়গা, ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের নাম এটা খুব ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে দেন এই যে জলাতঙ্কের জায়গাটা র্যাবিস ভাইরাস মেইন এই জায়গাটা হিট করবেন। এরপর দেন হচ্ছে পোলিও ভাইরাস, এই যে স্নায়ুতন্ত্রের রোগ, এবং আরএনএ ভাইরাস এটা একটু দেখলেন, হ্যাঁ। আর এটা একটু দেখেন যে আদিকোষ, একারিওটা এবং ইউক্যারিওটার এক্সাম্পলগুলো একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন। আচ্ছা, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লুর এই যে দুইটা ভাইরাসের যে ব্যাপারটা এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখবেন। এবং নিপা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় এটা একটু দেখলেন, রুবেলা ভাইরাসের ব্যাপারটা একটু দেখলেন, ঠিক আছে। মানে জাস্ট একটু খন্ড মানে মেইন পড়া কিন্তু এটা ডিএনএ আরএনএ ভাইরাসের এক্সাম্পলগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, প্রিয়ন্স, ভিরয়েড, হ্যাঁ, এই ব্যাপারগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রিয়ন্সের ব্যাপারটা আছে, আর ভিরিয়নের ব্যাপারটা আছে, ভিরোয়েটের ব্যাপারটা আছে, স্যাটেলাইটের ব্যাপারটা আছে। এই চারটা টার্ম কিন্তু এইচএসসি বইয়ে আছে, ওই জায়গা থেকে পড়লে ভালো হবে, আপনাদের কিন্তু পিডিএফ দেওয়া হয়েছে ইতোমধ্যে। আচ্ছা, যাই হোক, সো এরপর ব্যাকটেরিয়ার জন্য এই যে এখানে যেগুলো স্টার মার্ক করা আছে এটাই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এই যে এই ব্যবহার থেকে এই দুইটা এত বেশি আসবে না, বাট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ব্যবহারটা, দুধ থেকে দই তৈরি করতে কোনগুলো লাগে, রাইবোজিয়াম, ব্যাকটেরিয়াম যে সিম জাতীয় উদ্ভিদের ইয়েতে লাগে সেটা, এবং ব্যাকটেরিয়াজনিত রোগ এগুলো দেখলেই হবে। আর এখান থেকে বিশেষ করে দেখতে গেলে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ডিপথেরিয়ার জায়গাটা একটু ভালো মতো দেখতে পারেন, এবং হচ্ছে কুষ্ঠ রোগের জায়গাটা একটু ভালো মতো দেখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে রাতকানার জায়গাটা এবং বেরি এবং পেলেগ্রার জায়গাটা একটু ভালো মতো দেখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে বিগত প্রশ্ন সলভ করবেন, ঠিক আছে। বিগত প্রশ্ন কিন্তু দিবেন না। আর এখান থেকে উদ্ভিদের যে জৈবিক কার্যাবলী, ইমবাইবিশন, এরপর অবিশ্রবণ, এরপর দেন হচ্ছে প্রসেদন আর সালোক সংশ্লেষণ। বিশেষ করে এখানে যে কাজটা করবেন এই ইমবাইবিশন এবং ব্যাপন অবিশ্রবণ, বিশেষ করে ইমবাইবিশন আর অবিশ্রবণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি করতে হবে, মেইন কারণটা জানতে হবে, ঠিক আছে। কাকে বলে একটু জানতে হবে, যেমন হচ্ছে কলের জাতীয় শুকনো বা আধা শুকনো পদার্থের তরল পদার্থের শোষণটা কেমন ধরনের প্রক্রিয়া, ইমবাইবিশন, সো এগুলো একটু দেখতে হবে। আর প্রসেদন থেকে এই দুইটা তথ্য একটু ভালো মতো দেখতে হবে। সালোক সংশ্লেষণ থেকে এই দুইটি তথ্য যেগুলো স্টামার করা আছে, এবং এখানেও যেগুলো স্টামার করা আছে সালোক সংশ্লেষণ থেকে এই তথ্যগুলো পড়বেন। বিশেষ করে C4 উদ্ভিদ কোনগুলো, এরপর দেন কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়, উত্তম তাপমাত্রা কত, এগুলো একটু ভালো মতো দেখবেন। যেগুলো এখানে স্টামার করা দেখছেন এগুলো একটু ভালো মতো পড়বেন। যাদের সময় থাকবে তারা তো হাইলাইটগুলো সবই পড়বেন, যাদের সময় কম থাকবে তারা অন্ততপক্ষে এগুলো পড়ে যান। এবং শ্বসনের তাপমাত্রা কত এটাও একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এই যে 38 ATP যে উৎপন্ন হচ্ছে এই ব্যাপারটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, দাগিয়ে দিয়েছে, বাট সময় না থাকলে এটা দেখার দরকার নেই, ঠিক আছে। যাদের সময় থাকবে তারা অ্যাটলিস্ট এগুলো একটু পড়বেন, আর যাদের সময় কম থাকবে তারা অ্যাটলিস্ট যেগুলো বলছি এগুলোকে বেশি হাইলাইট করেন, এগুলোকে বেশি বারবার পড়ার চেষ্টা করেন। যাদের সময় থাকবে তারা তো সবই পড়বেন, এবং রিভিশন হিসেবে আমি যেগুলো বলছি সেগুলোকে রিভিশন দিবেন। আর যাদের সময় কম, মানে একদম এক্সট্রা বড় সময় নেই, তারা অ্যাটলিস্ট যেগুলো বলছি সেগুলোই পড়েন। এটা হচ্ছে ব্যাপার। আর এখান থেকে অক্সিন, জিবরেলিন, সাইটোসিন এবং ইথিলিনের ব্যবহারগুলো যেগুলো স্টার করা আছে সেই স্টার করাগুলো ভালো মতো দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে স্নায়ুতন্ত্র থেকে এখান থেকে করোটিক স্নায়ু এবং সুষমা স্নায়ুর সংখ্যাটা একটু ভালো মতো দেখবেন। আর হচ্ছে
প্রত্যেকটা মস্তিষ্কের কাজ, যেমন সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাসের কাজগুলো এবং সেরিবেলাম, মেডুলা অবলঙ্কাটা, পন্সের কাজগুলো ভালো মতো দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে স্নায়বিক বৈকল্যজনিত শারীরিক সমস্যা, এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, অটিজম, প্যারালাইসিস কিভাবে হয়, এবং এপিলেপসি, স্ট্রোক, পার্কিনসন রোগ খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা বাদ দেওয়া কোনোভাবেই যাবে না। এই ছকটা খুব ভালো মতো পড়বেন। এবং হচ্ছে প্রত্যেকটা মস্তিষ্কের হচ্ছে খালি কাজ পড়বেন, যেমন আসতে পারে দেহের ভারসাম্য, দেহভঙ্গি বজায় রাখতে পশ্চাৎ মস্তিষ্কের কোন অংশটি কাজ করে, সেরিবেলাম, অথবা আসতে পারে মেডুলা অবলঙ্কাটা কোন মস্তিষ্ক অংশ, পশ্চাৎ মস্তিষ্কের অংশ, হ্যাঁ, এরকম প্রশ্ন আসতে পারে। ওকে, তারপর হচ্ছে এদিক থেকে এই যে দুটি নিউরনের সংযোগস্থলকে সিন্যাপস বলে, এই লাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একটু ভালো মতো দেখতে পারেন, ঠিক আছে। নিউরনের জায়গাটা, নিউরন হচ্ছে কিসের একক, স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক, এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র থেকে যেগুলো এখানে আছে, যেমন অ্যালভিওলাসের জায়গাটা, ফুসফুসের যে কার্যকরী একক অ্যালভিওলাস, সেটা একটু ভালো মতো দেখতে পারেন। আর আদারওয়াইজ আসলে এত বেশি প্রশ্ন এখান থেকে হবে না, মানে জাস্ট হচ্ছে ফুসফুসের গঠন এককটা কি, এবং এই তিনটা তথ্য একটু দেখতে পারেন, ঠিক আছে, কাজে দিবে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে পৌষ্টিকতন্ত্র থেকে গুরুত্ব দিবেন পাকস্থলীর জায়গাটা খুবই খুবই গুরুত্ব দিয়ে পড়বেন, তাহলেই হবে, ঠিক আছে। আর এনজাইমের যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে কোন রসে কোন এনজাইম থাকে সেগুলো একটু দেখতে পারেন, ঠিক আছে। এখানে আসতে পারে যে অগ্ন্যাশয় রসে কোন এনজাইম থাকে, পাচক রসে কোন এনজাইম থাকে, এরপর দেন হচ্ছে এই ব্যাপারগুলো একটু দেখবেন, এই জায়গাটা একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন। এই পৃষ্ঠাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পাকস্থলীর জায়গাটা, তারপর হচ্ছে এনজাইমের জায়গাটা ভালো মতো দেখার চেষ্টা করবেন, তাহলেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে লালা গ্রন্থি থেকে বিশেষ করে কয় জোড়া লালা গ্রন্থি আছে এবং সে লালা গ্রন্থিগুলোর নাম, এগুলো একটু দেখলেন। আর এই যে অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সের যে ব্যাপারটা, এটা একটু ভালো মতো, এই লাইনটা একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে অগ্ন্যাশয়ের ব্যাপারটা ভালো মতো পড়বেন, অগ্ন্যাশয়ের ব্যাপারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর জন্ডিসটা একটু দেখবেন, তবে অগ্ন্যাশয়টা একটু বেশি ইম্পর্টেন্ট। জন্ডিসের মেইন ব্যাপারটা এই যে বিলিরুবিনের যে ব্যাপারটা, যকৃতের যে একটা রোগ, এটা একটু ভালো মতো জানবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গ্রন্থি থেকে কি দেখবেন, বই করা গ্রন্থি কোনগুলো, অন্তঃকরা গ্রন্থি কোনগুলো, এবং এই তিনটা গ্রন্থির কাজ, বিশেষ করে পিটারের গ্রন্থির কাজ এবং আইলাস অফ লাঙ্গারহান্স, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে রক্ত থেকে বেসিক্যালি প্লাজমা প্রোটিনের অংশ, এই যে অংশ এর নাম, এই রক্তরসের পার্সেন্টেজ, রক্তকণিকার পার্সেন্টেজ এবং এটার পার্সেন্টেজ ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে বেসিক্যালি লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন সেটা, এবং হচ্ছে বিলিরুবিনের ব্যাপারটা একটু ভালো মতো দেখবেন। তারপর এখান থেকে তিনটা তথ্য, শ্বেত রক্তকণিকা থেকে এবং নিউট্রোফিল, বেসোফিল থেকে ভালো মতো দেখবেন, মনোসাইটটা দেখবেন, টি লিম্ফোসাইট দেখবেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যেগুলো স্টামার করা ছিল, এই স্টামার করাগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, তবে এটাও একটু ভালো মতো দেখবেন, এই যে এই ব্যাপারটা, হ্যাঁ, এই তথ্যটা একটু মোটামুটি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই অনুচক্রিকা থেকে গড়ায়ু কতদিন, এটা একটু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দেন এই জায়গাটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রক্তের গ্রুপ থেকে এই যে তিনটা তথ্য খুবই খুবই গুরুত্ব দিয়ে পড়লেন, ঠিক আছে, তাহলেই হবে এই রক্তের গ্রুপে এই জায়গাটা। তারপর হচ্ছে বেসিক্যালি এখান থেকে হচ্ছে হৃৎপিণ্ডের বহিস্তর, মধ্যস্থর, অন্তঃস্তরের এই ব্যাপারগুলো একটু দেখলেন, এটা একটু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এই যে ডায়াস্টোলিক এবং সিস্টোলিক যে চাপ আছে, হ্যাঁ, এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপটা কত, এটা একটু ভালো মতো দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই এলডিএল, এইচডিএল এর ব্যাপারটা একটু দেখলেন, উচ্চ কোলেস্টেরল, নিম্ন কোলেস্টেরল যে ব্যাপারটা, এবং দেন হার্ট ফেইলিওর, এটা একটু দেখলেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা দেখার দরকার নেই। তারপর হচ্ছে বেসিক্যালি এখানে এই প্রথম প্রতিরক্ষা, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, বিশেষ করে এখানে যে তথ্যগুলো দাগানো আছে লাল কালি দিয়ে, সেগুলো একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। আচ্ছা, এটা না দেখলেও চলবে, বাট এটা একটু ইম্পর্টেন্ট। এবং হচ্ছে এই যে এই ইমোগ্লোবিনের যে জায়গাটা, ইমিওগ্লোবিউলিন অ্যান্টিবডির জায়গাটা খুব ভালো মতো দেখবেন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে এই দুইটা তথ্য দেখতে পারেন, তবে এই জায়গাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর হচ্ছে খাদ্য পুষ্টি থেকে কোন জায়গাটা দেখতে হবে, যে এই তথ্য দুটি, ঠিক আছে। এবার ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্টের এক্সাম্পলগুলো ভালো মতো দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে আমি সম্পর্কিত এই যে 3-4টা তথ্য যে ইম্পর্টেন্ট আছে সেটা, এবং খুবই ইম্পর্টেন্ট অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কি কি, এটা একটু ভালো মতো পড়বেন, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে এই কোয়াশিওকর ম্যাসমাসের যে ব্যাপারটা, এটা একটু ভালো মতো দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে এই তথ্যটা স্নেহে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো, এই যে দ্রবণীয় এবং পানিতে দ্রবণীয় খুবই ইম্পর্টেন্ট। আর কোলেস্টেরলের জায়গাটা,
তারপর হচ্ছে ভিটামিন, ভিটামিনের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কোন ভিটামিনে কী কাজ সেগুলো একটু দেখেন। লাল কালি যেগুলো ইয়া করা আছে এগুলো একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যাদের সময় থাকবে তারা এই হাইলাইটগুলো সব পড়বেন, যাদের সময় কম থাকবে তারা অ্যাটলিস্ট মানে এই লাল কালি দিয়ে যেটা দাগানো আছে প্রতিটা টপিকের ক্ষেত্রে সেই কাজটা করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই যে ভিটামিন থেকে দেওয়া আছে, ভিটামিনটা খুবই ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন একটু ডিটেলস জানার জন্য, কারণ ভিটামিনের ব্যাপারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আসে পরীক্ষায়। এরপর ভিটামিন বি এখান থেকে দেখেন ভালো মতো, এই যে এখানে দেওয়া আছে কোনগুলো পড়তে হবে, ভিটামিন B1, ভিটামিন B5, ভিটামিন B9, হ্যাঁ এগুলো একটু দেখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে সুস্বাস্থ্যের আদর্শ মান BMI এর আদর্শ মানটা এটা একটু দেখবেন তাহলে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে পৃথিবীর সৃষ্টির ইতিহাস, এখান থেকে মহাবিস্ফোরণ যে ব্যাপারটা আছে তত্ত্ব, এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। এই জায়গাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে আলোকবর্ষের জায়গাটা তো বললামই। তারপর হচ্ছে কসমিক ইয়ারের জায়গাটা দেখবেন। আচ্ছা, তারপর হিগস বোসন কোণ, এটা তো আগেই বলা হয়েছে। কৃষ্ণ গহ্বরের জায়গাটা একটু দেখতে পারেন, ঠিক আছে। ওকে, তারপর সৌরজগৎ থেকে প্রশ্ন হচ্ছে ভূগোলের জন্য গুরুত্বপূর্ণ, হয়তো সায়েন্সের জন্য আসবে না, তবে তাও যেগুলো দেখেন লাল কালি দিয়ে টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো একটু পড়তে পারেন, ঠিক আছে। সেগুলো একটু দেখতে পারেন, তবে আসার সম্ভাবনা খুব কম। ওকে, এখানেও দাগানো আছে, ভূগোলের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে এই যে বিভিন্ন কালচারগুলো ভালো মতো দেখবেন। এপি কালচার, পিসি কালচার, মানে এপি কালচার থেকে শুধু মৌমাছি পালন বিদ্যাকে কি বলে, এপি কালচার শেষ। পিসি কালচার বলতে কি বোঝায়, ওই যে পাখি, হ্যাঁ, যেমন হচ্ছে পিসি কালচার বলতে মূলত মৎস্য, পাখি না, পাখি হচ্ছে তো এভি কালচার, এই যে নিচে আছে, কোথায় আছে এখানে নাই সম্ভবত, হ্যাঁ এই যে এবি কালচার, যে পাখি, হ্যাঁ এখানে আছে পাখি। সো পিসি কালচার হচ্ছে মৎস্য, সো এটা হচ্ছে ব্যাপার। সো এপি কালচার, পিসি কালচার, সেরিকালচার, হর্টিকালচার, এই প্রত্যেকটা কালচারের যে মেইন লাইনগুলো সেগুলো পড়বেন, এত ডিটেলস পড়ার দরকার নেই, খালি মেইন লাইনগুলো পড়লে হবে। আর এখান থেকেও এবি কালচারের জায়গাটা একটু পড়লেন তাহলেই হবে। আর পার্ল কালচার কি, এটা একটু দেখলেন। পার্ল কালচার, এবি কালচার, আর এখানে যে চারটা কালচার খালি এক লাইন করে, এক লাইন, এই যে এক লাইন। পিসি কালচার বলতে কি বোঝায়, যেমন পিসি কালচার মৎস্য চাষকে বোঝায়, এবি কালচার বলতে মৌমাছি পালনকে বোঝায়, ঠিক আছে। সেরিকালচার বলতে রেশম সুতা উৎপাদনের জন্য রেশম পোকার যে ব্যাপারটা সেটাকে বোঝায়। আর বিগত প্রশ্ন তো সলভ করবেনই, তাহলেই হবে। আচ্ছা, তো এগুলো তো মোটামুটিভাবে সব কিছুই আছে। তারপর আর কোনো কিছু আছে কিনা আমরা একটু দেখি। আর হচ্ছে এখান থেকে এই যে স্কেলার রাশি, ভেক্টর রাশি, এর উদাহরণগুলো একটু ভালো মতো দেখবেন এবং মৌলিক রাশি কোনগুলো একটু দেখার চেষ্টা করবেন, তাহলেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে এদিকে আপনার হচ্ছে এই শব্দের বেগ সংশ্লিষ্ট যে লাইনগুলো এগুলো একবার রিডিং দিবেন, ঠিক আছে, রিডিং দিলেই হবে। ওকে, আর কিছু, হ্যাঁ তাপগতিবিদ্যা খুবই ইম্পর্টেন্ট। তাপগতিবিদ্যা থেকে বিশেষ করে এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন, যেগুলো স্টার করা আছে খুবই ইম্পর্টেন্ট। এবং হচ্ছে সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত সেটা একটু ভালো মতো দেখবেন, তাহলে হবে। আর এই তথ্যটা, তাপগতিবিদ্যা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই যে কত তাপমাত্রায় সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই তাপমাত্রা প্রদর্শন করে সেটা একটু দেখবেন, ঠিক আছে। এই যে স্টার মার্ক করাগুলো, ঠিক আছে, স্টারগুলো। তারপর হচ্ছে পানির ত্রৈধবিন্দুর জায়গাটা খুবই ইম্পর্টেন্ট এবং পরম শূন্য তাপমাত্রার জায়গাটাও খুবই ইম্পর্টেন্ট। আর প্রমাণ তাপমাত্রাও চাপের ব্যাপারটাই, যে প্রমাণ তাপমাত্রা চাপ কত এই মানটা একটু ভালো মতো দেখবেন তাহলেই হবে। আর এই দুইটা তথ্য, ঠিক আছে, এই দুইটা তথ্য ভালো মতো দেখবেন তাহলেই হবে। তারপর হচ্ছে এদিক থেকে ফ্রেয়নের ব্যাপারটা দেখতে পারেন, ফ্রেয়ন এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এখানে তো আলো বলা হয়েছে, আলো আপনাদের বলেছি। আর কোনো কিছু বাকি আছে কিনা আমরা দেখছি। বইয়ের একদম যা আপনারা এরকম এই ভিডিও দেখে কিন্তু বই দাগিয়ে নিতে পারবেন, যেভাবে আমি বলেছি সেভাবে দ্রুত গতিতে দাগিয়ে নিতে পারবেন। তাছাড়া তো পিডিএফেরও ব্যবস্থা আছে, পিডিএফ দাগানো হয়েছে, আপনারা এখান থেকে দাগিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে টেলিভিশনের জায়গাটা একটু দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে এক্সরে ব্যবহার ও ধর্মাবলীর জায়গাটা একটু দেখলেন। আর তেজস্ক্রিয়তার একক দেখলেন, আলফা বিটা গামা, এই যে এই জায়গাটা আলফা বিটা গামা হচ্ছে যেই ধর্মগুলো সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন আইসোটোপের ব্যবহার আছে, এগুলো একটু দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এদিকে হচ্ছে এই যে বলের ব্যাপারটা, এখানে যে মৌলিক বল, যৌগিক বল, এগুলো আপনারা জানেন যে এগুলো একটু ইম্পর্টেন্ট। এই দুইটা জায়গা খুব ভালো মতো দেখলেন। তারপর হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি তো আগেই বলেছি, ত্বরণের একক কি সেটা একটু দেখবেন। আচ্ছা, এগুলো দেখলে মোটামুটিভাবে হবে। গতি জড়তা, স্থিতি জড়তা হচ্ছে কমন বিষয়, এই উদাহরণগুলো একটু দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা,
তারপর হচ্ছে বেসিক্যালি এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র কোনগুলো এই জায়গাটা একটু ভালো মতো দেখতে পারেন, আর স্থিতিস্থাপকতার মাত্রাটা একটু দেখতে পারলেন। তারপর হচ্ছে সরল দোলকের 3টা তথ্য ভালো মতো দেখবেন, ঠিক আছে। মহাকর্ষ থেকে জি এর যে মানটা খুবই গুরুত্বপূর্ণ, এবং অভিকর্ষ ত্বরণ সম্পর্কিত যে তথ্যগুলো আছে দাগানো লাল কালিতে সেগুলো একটু দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এইদিকে ওজনের ব্যাপারটা একটু দেখবেন, যেগুলো করা আছে একবার রিডিং দিবেন এই জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এদিকে তেমন কিছু আর নেই। আর এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন, বায়ুমণ্ডলীয় চাপের যে পরিবর্তনটা, এটা বিশেষ করে বায়ুমণ্ডলীয় চাপ এই যে 10⁵ 76 সেন্টিমিটার 30%, এই 3টা জায়গা আর হচ্ছে এই 3টা তথ্য। ওকে, তারপর হচ্ছে এইগুলো একটু দেখবেন যে ব্যাপন নিঃসরণ কাকে বলে, উপধাতু অপধাতু এগুলো তো আমরা দিয়েছি আগেই। আর সাসপেনশন কলয়েড উদ্যপাতনের জায়গাটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পরমাণু গঠন থেকে স্থায়ী কণিকা অস্থায়ী কণিকার নাম, এবং হচ্ছে এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের হচ্ছে আধানগুলো একটু দেখলেন, বা কে আবিষ্কার করছে এটা একটু দেখলেন, হ্যাঁ। আর এই যে এখান থেকে প্রোটন নিউট্রন ইলেকট্রন কেমনে বের করে, বা এটা থেকে প্রোটন ইলেকট্রন নিউট্রন কেমনে বের করে সেটা, ঠিক আছে। ওকে, আইসোটোপের ব্যাপার তো বলেছি এগুলো আগে পড়ার জন্য, তো এটা হচ্ছে ব্যাপার, এগুলো পড়তে হবে, হ্যাঁ। আর হচ্ছে এখানে তেমন কিছু কি বাকি আছে দেখছি, আর কিছু বাকি থাকলে সেটা গ্রুপে জানানো হবে যে এটা বলা হয়নি বা হ্যাঁ এরকম কিছু। আর কোষীয় অঙ্গাণু থেকে আদিকোষার এখানে তো এটা একটু ভালো মতো দেখতেই হবে। আর যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্লাস্টিড কি দেখতে হবে, এগুলো কিন্তু এই যে লাল কালি দিয়ে মার্ক করা আছে, ঠিক আছে, লাল কালি দিয়ে মার্ক করা আছে। টিস্যু থেকে জটিল টিস্যুর জায়গাটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে, জটিল টিস্যুর জায়গাটা ভালো মতো দেখবেন। আর এখান থেকে পেশি টিস্যু, স্নায়ু টিস্যুর জায়গাটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলেই হবে। তারপর হচ্ছে আর তেমন কিছু এখানে নেই, যেগুলো বলা হয়েছে সেগুলো এনাফ। এবং এটা পড়লে আপনারা দেখবেন যে এই বইয়ের একদম যে মূল পার্টটুকু, মানে মূল অংশটুকু আপনার পড়া শেষ। সবচেয়ে এটাই হচ্ছে বড় ব্যাপার, যেভাবে দাগিয়ে দিয়েছি কেউ যদি এভাবে পড়েন পুরো বিজ্ঞান বইটা তার হচ্ছে খুব সুন্দর করে শেষ হয়ে যাবে। কারণ বৃষ্টিপাত, বায়ু প্রবাহগুলো দরকার হয় না, সো এগুলো পড়ার দরকার নেই, শুধু আমাদের সময় নষ্ট করার দরকার নেই, এগুলো আসে না পরীক্ষায়। সো টেকটনিক প্লেট এটা আসলে ভূগোলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো আসলে ভূগোলের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমাদের দরকার হবে না, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটিভাবে আমার বিজ্ঞানের ওভারঅল একটা ভিডিও, এবং এই বিজ্ঞানের এই ভিডিওটা আশা করি অনেক হেল্প করবে আপনাদের কোন জায়গাকে গুরুত্ব দিতে হবে সেটা বোঝার জন্য। তাছাড়া আপনাদের কিন্তু মেইন বোর্ড বই থেকে কি পড়তে হবে সেটাও কিন্তু আমি কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি, হ্যাঁ, সেটাও কিন্তু দাগিয়ে কিন্তু দেওয়া হয়েছে। আপনারা যদি গ্রুপ চেক করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, যেমন হচ্ছে জীববিজ্ঞান বা রসায়ন বা পদার্থ, ওই সব জায়গা থেকে কি দেখতে হবে, বিশেষ করে জীববিজ্ঞান আর রসায়নের পাঠ্যক্রম কিভাবে পড়তে হবে সেটা কিন্তু আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেটা আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে। সো আশা করি তখন আপনারা তাদের সমস্যা নেই, হ্যাঁ। তো ওইটা নিয়ে আমি দরকার একটু কাউন্সেলিং করে দিব, মানে একটু দেখা গেলো যে গ্রুপে বলে দিব যে বোর্ড বই থেকে কোন তথ্য লাগবে, যদি আপনাদের পিডিএফ আমি দাগিয়ে দিয়েছি, এটা তো দিয়েছি যে এটা কিভাবে পড়তে হবে, আপনারা তো দাগিয়ে নিয়েছেন ইতিমধ্যে, আপনারা গ্রুপে ইতিমধ্যে দাগিয়ে নিয়েছেন। বাট এখন হচ্ছে দেখা গেল যে বোর্ড বই থেকে কোন তথ্য লাগবে সেটাও কিন্তু আসলে ওইখানে থাকবে, ওইখানে মার্ক করা আছে। তারপরও আমি একটু পোস্ট রোজ দিয়ে বলবো যে আপনারা এই জায়গাগুলো একটু দেখেন, তাহলেই হবে, ঠিক আছে। বেসিক্যালি সবাই এটাই হয়তো পড়বে, কিন্তু আমি একদম দায়িত্ব নিয়ে সবকিছু শেষ করে দিতে পছন্দ করি, এই কারণে বোর্ড বইয়ের বেশ কিছু ব্যাপার আসলে ইনক্লুডেড থাকে। এইচএসসির বোর্ড বই, বা এইচএসসি বোর্ড বই বলে না, ওইটা আসলে বিভিন্ন রাইটারের বই, এবং হচ্ছে এসএসসিরও বোর্ড বই আছে, সেগুলো আসলে সেগুলো কিন্তু আপনাদের প্রোভাইড করা হয়েছে। সো ইতিমধ্যে আপনারা বিজ্ঞানের উপর তাহলে পড়া গোছানো ভিডিওটা পেয়ে গেলেন। আর নৈতিকতার জন্য একটা ভিডিও দেওয়া হবে, সেটা হয়তো বুলেট ব্যাচের ভিডিওটা দেখলেই হবে। বুলেট ব্যাচের যে নৈতিকতার ভিডিওটা আছে ওইটাই আমি আপনাদের দিয়ে দিব, ওইখানেই কিন্তু পুরো নৈতিকতা কিভাবে পড়বেন সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। সো আপনারা ওইভাবে দেখলেই হবে। আর পরীক্ষার সময়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে হয়তো আপনার 10:30 থেকে বেসিক্যালি 11:20 এই টাইমটাই ফ্লেক্সিবল সবার জন্য, কারণ সবাই তখন বাসায় থাকে, এই টাইমটাই আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আর যদি কারো সমস্যা থাকে তিনি 9টার দিকে পরীক্ষা দিতে পারবেন, আর অন্য সমস্যা থাকলেও তিনি বললে তাকে ওইভাবে স্যাক্রিফাইস করা হবে, সমস্যা নেই। সো কেউ যদি এভাবে লেগে থাকেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো কিছুই হবে। আমি বিজ্ঞানটা যেমন এখানে যে টপিকগুলো লেখা আছে প্রত্যেকটা টপিক আপনাদের কিন্তু এক্সপ্লেন বা বলে দিয়েছি, দেখবেন প্রত্যেকটা টপিক, এই যে আমি একটু আগেই কিভাবে কি পড়তে হবে পুরো বইটা, একদম পুরো বই থেকে কিভাবে পড়বেন সবকিছু দেখিয়ে দিলাম, কোন জায়গায় গুরুত্ব দিবেন সেটাও বলে দিলাম। তাছাড়া বিগত প্রশ্ন সলভ করতে হবে, বিগত বিসিএস এর প্রশ্ন সলভ করতে হবে, তাহলেই হবে। সুশাসন নৈতিকতা এইভাবে করে বলে দেওয়া হয়েছে, যে ভিডিওটা দেওয়া হয়েছে গ্রুপে সেটাতে, হ্যাঁ।
ওকে। আর এগুলো তো করবেনই, এখন প্রশ্ন হচ্ছে আর ইংরেজি সাহিত্যের জন্য একটা ছোট্ট পড়াগোছানো ভিডিও দেওয়া হবে, সেটা একটু দেখে নিন 30 মিনিটে কি পড়বেন সেটা। এখন এই 100 নম্বরের পরীক্ষায় বেসিক্যালি বিজ্ঞান এবং নৈতিকতা থেকে 80-20 নম্বরের প্রশ্ন হবে। বলছে ভাইয়া এগুলোর উপর এগুলো তো হোম টেস্ট দিবেনই, এগুলোর উপর কিন্তু আলাদা করে আপনাদের পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, হোম টেস্ট হিসেবে দিবেন। এগুলো কখন নেওয়া হবে? এগুলোরও কিছু পরীক্ষা নেওয়া হবে, সেটা কখন? এই যে দেখেন বিষয়ভিত্তিক 1, এরপর বিষয়ভিত্তিক 2, বিষয়ভিত্তিক এই যে আন্তর্জাতিক বিষয়, বিষয়ভিত্তিক 3, হ্যাঁ, এরপর দেন বিষয়ভিত্তিক 4, বিষয়ভিত্তিক 4 শেষ হওয়ার পর এরপর দেন একটা কম্বাইন ইম্পর্টেন্ট টপিক টেস্ট আছে, যে 60 থেকে 70টি জায়গা চিহ্নিত করে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। এই 60 থেকে 70টি জায়গার মধ্যে এই ব্যাপারগুলো থাকতে পারে, এই যে যেগুলো আমি পড়তে দিচ্ছি সেগুলো পড়ছেন কিনা তার একটা টেস্ট ওইখানে হবে। হ্যাঁ, তখন আমি আবার ইম্পর্টেন্ট টপিক বাছাই করে দিব প্রথম 4টার উপর, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন যে একটা কম্প্যাক্ট প্রিপারেশন হবে। এভাবে আমি যদি দিতে থাকি একদম প্রিলি রাগ অবধি এভাবে থাকবে এবং ভালো মতো বই শেষ করতে পারবেন। তবে যারা একটু কম পড়ে আসছেন আগে, বা যারা বুলেট ব্যাচের আছেন, যারা পরীক্ষা মিস করেছেন, তাদের কিন্তু এখন আর মিস করা যাবে না। তারা এখন প্রচুর ডেডিকেটলি পড়াশোনা করতে হবে, তাহলেই হবে ইনশাল্লাহ। তো মহান আল্লাহ পাক সকলে মন আশা পূরণ করুক এই কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।